ছিয়াশি সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে। একদিকে হঠাৎ করেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আক্রমণাত্মক বক্তব্য, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন সম্পর্কের অভিযোগে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। হঠাৎ কেন একই সময়ে রাজপথের দুই সিপাহ সালাকে ঘিরে রাজনৈতিক পরিমণ্ডলে এত উত্তাপ? কেন ছড়ানো হচ্ছে নানামুখী বয়ান, ন্যারেটিভ? রাজনীতি বিশ্লেষকরা বলছেন এটি কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়, নেপথ্যে ঝুলছে দেশের সরকারি দল বিএনপির বহুল কাঙ্ক্ষিত ও ক্ষমতার কেন্দ্রবিন্দু মহাসচিব পদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের আগামীর রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত হতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বঙ্গভবনের ঐতিহ্যবাহী চেয়ারে তার বসা এখন কেবল একটি আনুষ্ঠানিক সংসদ অধিবেশনের অপেক্ষা। ভোট প্রক্রিয়াটি স্রেফ সাংবিধানিক ফর্মালিটি, কারণ সংসদে জামায়াত জোটের ৯০টি আসনের বিপরীতে বিএনপির ঝুলিতে রয়েছে একক ২৫০টি আসন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী বিএনপির সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না, অর্থাৎ তারা মির্জা ফখরুলকে ভোট দিতে বাধ্য। ফলে কর্নেল অলি আহমেদের ভোটের সংখ্যা আটকে থাকবে সেই ৯০তেই। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বঙ্গভবনের লাল গালিচায় পা রাখবেন, তখন দলীয় গঠনতন্ত্র ও নিরপেক্ষতার তাগিদে তাকে ছাড়তে হবে দলের দীর্ঘদিনের হট সিট বিএনপির মহাসচিব পদ। আর এই এক পদ খালি হওয়া মানেই বিএনপির রাজনীতির অন্দরমহলে প্রলয়ঙ্কারী ভূমিকম্পন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়ন্ত্রণ করবেন কে? কার হাতে উঠবে দলের ইস্টিয়ারিং? রাজনীতির হাই ভোল্টেজ এই রেসে মুখোমুখি দাঁড়িয়ে গেছেন দুই প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমেদ। একদিকে বিএনপির নীতি নির্ধারণী মহলে অসামান্য প্রভাবশালী ও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সালাউদ্দিন আহমেদ, অন্যদিকে দলের কঠিন থেকে কঠিনতম দুঃসময়ে রাজপথ না ছাড়া বছরের পর বছর কারাবরণ করা নয়াপল্টনের প্রহরী রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সমীকরণে মির্জা ফখরুলের স্বাভাবিক উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল সালাউদ্দিন আহমেদকে। বিসিএস ক্যাডারের প্রশাসনিক অভিজ্ঞতা, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে কাজ করা, সরকারের মন্ত্রী হওয়া এবং পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে প্রভাব বিস্তার, সব মিলিয়ে তিনি ছিলেন লজিক্যাল ফার্স্ট চয়েস। কিন্তু রাজনীতির রাস্তা কখনোই সরল রেখায় হাঁটে না। সালাউদ্দিন আহমেদের সেই মসৃণ পথ আটকে দাঁড়িয়েছে রুহুল কবির রিজভী আহমেদ নামের এক ইস্পাত কঠিন রাজনৈতিক প্রাচীর। রুহুল কবির রিজভী একটি নাম যা বিএনপির প্রতিটি রাজপথের কর্মী ও তৃণমূলের হৃদয়স্পন্দনের সাথে যুক্ত। ৮০ দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর ভিপি হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন তিনি। সেই আন্দোলনে তার শরীরে বিদ্ধ হয়েছিল পুলিশের বুলেট, যা আজও তিনি বহন করে চলেছেন, এবং বলা হয়ে থাকে রুহুল কবির রিজভী সেই বুলেটের আঘাতে পুরুষত্ব হারিয়েছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে দলের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা, কিন্তু তার কেরিয়ারের সবচেয়ে বড় পরিচয় তৈরি হয় 1/11 পরবর্তী দীর্ঘ ১.৫ দশকের কঠিন সময়ে। যখন শীর্ষ নেতারা আত্মগোপনে, গ্রেপ্তার কিংবা নিষ্ক্রিয়, তখন নয়াপল্টনের বোমাবর্ষণ আর পুলিশের ঘেরাওয়ের মধ্যেও হেলমেট আর হ্যান্ডমাইক হাতে দাঁড়িয়ে থাকতেন রুহুল কবির রিজভী। শত শত মামলা, বারবার জেল খাটা আর শারীরিক অসুস্থতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি হয়ে উঠেছিলেন রাজপথের ওয়ান ম্যান আর্মি। তৃণমূল কর্মীদের যুক্তি একটাই, দলের সবচেয়ে কঠিন সময়ে যে নেতা হাসপাতাল ও জেলখানাকে ঘর বানিয়ে দলকে আগলে রেখেছেন, নেতা কর্মীদের আগলে রেখেছেন, আজকের সুসময়ে দলের মহাসচিবের পদ তার চেয়ে বেশি আর কার পাওনা হতে পারে? অন্যদিকে সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ক্যারিয়ারও কম রোমাঞ্চকর নয়। প্রশাসন থেকে এসে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে কক্সবাজার থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন বেগম জিয়ার আমলে। ২০১৫ সালে রাজপথ যখন অগ্নিগর্ভ, তখন গোপন স্থান থেকে বিএনপির মুখপাত্র হিসেবে টানা ভিডিও বার্তা দিয়ে আন্দোলন চাঙ্গা রেখেছিলেন তিনি। কিন্তু এর মাসুল তাকে দিতে হয় নির্মমভাবে। গুম হয়ে দীর্ঘ ৮ বছর ভারতের মেঘালয়ের শিলংয়ে কাটাতে হয় নির্বাসিত জীবন। যদিও এই বিষয়টি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে, কেউ কেউ দাবি করছেন সেখানে স্বেচ্ছায় আরাম আয়েশে কাটিয়েছেন
সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের সমর্থকরা মনে করেন তার প্রশাসনিক দক্ষতা, আন্তর্জাতিক কূটনীতিতে বোঝাপড়া এবং দলের নীতি নির্ধারক হিসেবে প্রজ্ঞা, এর সবকিছুই মহাসচিব পদের জন্য সবচেয়ে উপযুক্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে গেলে শুধু মহাসচিবের পদই নয়, বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও রিশাফলিং হতে যাচ্ছে। যদি মীর শাহ আলমকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করা হয় তবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকবে, কিন্তু চমকপ্রদ খবর হচ্ছে যদি রুহুল কবির রিজভী মহাসচিব হন তবে তাকে কেবল দলীয় পদে না রেখে প্রধানমন্ত্রীর দপ্তর সম্পর্কিত উপদেষ্টা অথবা দপ্তরসহ পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার এক বড় মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। তবে সবচেয়ে বড় আইনি ও মনস্তাত্ত্বিক খেলাটি এখানেই। গঠনতন্ত্র অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করলে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে পদাধিকার বলেই রুহুল কবির রিজভী হবেন ভারপ্রাপ্ত মহাসচিব। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রিজভী যদি একবার ভারপ্রাপ্ত মহাসচিবের চেয়ারে বসে যান তবে সহসাই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত তিনি তৃণমূল ও নীতি নির্ধারকদের থেকে পূর্ণাঙ্গ ভারপ্রাপ্ত হওয়ার সবুজ সংকেত পাচ্ছেন ততক্ষণ কাউন্সিল পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। নয়াপল্টনের বাতাসে এখন বইছে ঝড়ের পূর্বাভাস। একদিকে সালাউদ্দিন আহমেদের অভিজ্ঞ ও কৌশলী রাজনৈতিক চাল, অন্যদিকে রুহুল কবির রিজভীর আবেগ ও তৃণমূলের বাঁধভাঙ্গা সমর্থন। বঙ্গভবনের শেষ সিঁড়িতে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পা রাখবেন ঠিক তখনই উন্মোচিত হবে বিএনপির আগামী দিনের ভাগ্যলিপি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কূটনৈতিক ভারসাম্য নাকি রুহুল কবির রিজভী আহমেদের রাজপথের অগ্নি পরীক্ষা? শেষ পর্যন্ত কার নামের পাশে পড়বে কাঙ্ক্ষিত সেই সবুজ টিকচিহ্ন? নাকি শেষ মুহূর্তে ধোঁয়াশা উড়িয়ে সামনে আসবে অন্য কোনো তৃতীয় নাম, শহীদুদ্দিন চৌধুরী এনি কিংবা সবচেয়ে বেশি মামলার শিকার হাবিবুন নবী খান সোহেল? শহীদুদ্দিন চৌধুরী এনি বাংলাদেশ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদুদ্দিন চৌধুরী এনি। অন্যদিকে হাবিবুন নবী খান সোহেল বাংলাদেশ ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি। দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও তাকে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কোনো পদেই মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে হাবিবুন নবী খান সোহেলকেই আগামী দিনে বিএনপির মহাসচিব হিসেবে পদায়ন করতে পারেন তারেক রহমান। তৃণমূলের চোখ এখন দুটি জায়গায়, একটি বঙ্গভবন যেখানে নতুন রাষ্ট্রপতি অপেক্ষা করছেন, অন্যটি নয়াপল্টন যা তৈরি হচ্ছে নতুন দলীয় অধ্যায়ের জন্য। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দলের এই মহাসচিব পদে কে বেশি উপযুক্ত জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।